বিএনপি তাদের প্রথম দিনই বিট ট্রায়ালের মধ্যে দিয়ে শুরু করবে এমনটা হয়তো আপনারা অনেকে আশা করেননি, ইভেন আমিও আশা করিনি। তবে অন্যরা যতটুকু অবাক হয়েছে আমি ঠিক ততটা অবাক হইনি। বিএনপি সংবিধান সংস্কারের শপথ নেয়নি, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইনের প্যাচ খেলতেছেন। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। যাই হোক, এটা তো মাত্র একটা বিট ট্রায়াল দিয়ে শুরু। আগামী 5 বছরে বিএনপি এরকম অসংখ্য বিট ট্রায়াল করবে। সেই বিট ট্রায়াল গুলো থেকে আজকের ভিডিওতে 5টা বিট ট্রায়াল নিয়ে কথা বলবো, যেগুলো আগামী 5 বছর পর আজকের ভিডিওর সাথে মিলাই নেবেন। এই নির্বাচনের আগে একটা প্রেডিকশন দিয়েছিলাম, এই নির্বাচনে যে সকল ঋণ খেলাপিরা নির্বাচন করতেছে তাদের সংসদীয় আসনগুলো থেকে তাদের মধ্যে 70 থেকে 80% ঋণ খেলাপি সংসদে যাবে। এডিটর সাহেব ক্লিপটা একটু প্লে করে দেখান। কারণ 45 জন ঋণ খেলাপিকে নির্বাচনে আটকানোই যায়নি। 45 জনের মধ্যে 14 জন ওই বিএনপির, জামাতের আছে 2 জন, বাকিগুলো অন্যান্য পার্টির। এবং আপনি লিখে রাখতে পারেন এই 45 জন ঋণ খেলাপির মধ্যে 70 থেকে 80%ই আগামীর সংসদে যাবে। তাদের নমিনেশন যেহেতু আটকানো যায় নাই, তাদের সংসদে যাওয়া আটকাতে পারবেন না। প্রমাণ পেয়েছেন তো কতজন ঋণ খেলাপি এবার সংসদে গেছে। দেশের ইতিহাসের সর্বোচ্চ ঋণ খেলাপি এবার সংসদে গিয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 11 জন। 11 জন ঋণ খেলাপি এবার সংসদে গিয়েছে, আর যে 11 জন সংসদে গিয়েছে সে 11 জনই বিএনপির। এরা যদি আগামী 5 বছরে দেশকে ঝুনাঝুনা করে না ফেলে তাহলে সামনের বার আকিকা করে নিজের নাম পাল্টায় ফেলবো। বাংলাদেশ অলরেডি ঋণ খেলাপির দিক থেকে বিশ্বে 1 নম্বর পজিশনে আছে। দুর্নীতিতে হয়তো খুব শীঘ্রই আসতে পারে এই পজিশনে। আকিকা তো একটা ধর্মীয় কনসেপ্ট, তাই না? ধর্মের কথা যেহেতু মনে পড়লোই, বিএনপির ধর্ম মন্ত্রণালয়ে কাকে বসিয়েছে জানেন? শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে বানিয়েছে ধর্মমন্ত্রী। এই ভদ্রলোক একজন প্রমাণিত ঋণ খেলাপি। শুধু তাই না, ওনার তুরস্কের নাগরিকত্ব আছে। যিনি একজন ঋণ খেলাপি, এমনকি দ্বৈত নাগরিকত্ব আছে, যার হলফনামায় যিনি দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন তাকে বানিয়েছে ধর্মমন্ত্রী। আর কোন লোক পান নাই ধর্মমন্ত্রী বানানোর জন্য, যিনি নির্বাচনী হলফনামায় মিথ্যা কথা বলেছেন তাকে বানিয়েছেন ধর্মমন্ত্রী। ওনাকে যদি মিনিস্ট্রি দেওয়ার প্রয়োজন হতো অন্য যে কোনো মিনিস্ট্রি দেওয়া যেত, কিন্তু এরকম একজন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব যারা আছে, যারা নির্বাচন করায় বৈধ না, এমন একজনকে বানিয়েছেন ধর্মমন্ত্রী। এরপর আসেন আরেকজন যাকে মন্ত্রী বানানো হয়েছে, তিনি হত্যা মামলার আসামি। 5 আগস্ট পরবর্তী হত্যা মামলা, হাসিনা আমলের মামলা না, যে মিথ্যা মামলা হবে। এই লোককে বানানো হয়েছে মন্ত্রী, তাও একসাথে দেওয়া হয়েছে 3 মন্ত্রণালয়ের দায়িত্ব, বড় বড় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রী হয়ে তিনি নতুন কনসেপ্ট নিয়ে এসেছেন রাজনীতিতে, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। এই কনসেপ্টের জন্য রাষ্ট্রবিজ্ঞানের রবি ভাই অমর হয়ে থাকবেন, সরি রবি স্যার অমর হয়ে থাকবেন। বাংলাদেশের সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় রাস্তাঘাটে বা সড়কে। তো সড়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সর্বপ্রথম বলার কথা ছিল আজকে থেকে সড়কে কোনো চাঁদাবাজি হবে না, চাঁদাবাজির এগেইনস্টে জিরো টলারেন্স। জিরো তিনি কতটুকু করতে পারবেন কি পারবেন না সেটা আন্ডারগ্রাউন্ডের বিষয়, কিন্তু বলার জন্য তো অন্তত পক্ষে বলতে পারতেন আজকে থেকে কোনো চাঁদাবাজি হবে না। সেটা না বলে তিনি উল্টা চাঁদাবাজিটাকে বৈধতা দেওয়ার জন্য নতুন একটা কনসেপ্ট নিয়ে হাজির হয়েছেন। মালবাহী ট্রাক বা গাড়ি বা সড়কে যে ধরনের গাড়িগুলো চলেন তারা কি রাষ্ট্রকে ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না? বা তারা যে ধরনের ব্রিজগুলোর, ফ্লাইওভার গুলোর উপর দিয়ে যায়, সেতুগুলোর উপর দিয়ে যায়, ওইগুলোতে কি তারা টোল দেয় না? যদি টোলই দেয়, যদি রাষ্ট্রকে ভ্যাট ট্যাক্সই দেয়, তাহলে সমঝোতার ভিত্তিতে আবার কিসের চাঁদা, কার জন্য চাঁদা? তাহলে টোল, ভ্যাট, ট্যাক্স এগুলো নেওয়া বন্ধ করে দেন, সমঝোতার ভিত্তিতে চাঁদা তুলে সে চাঁদা দিয়ে রাষ্ট্র চালান। রাস্তাঘাটের সমঝোতার ভিত্তিতে কিরকম চাঁদাবাজি হয় বা সমঝোতার বাইরে গেলে কি পরিণতি হয়, তার জন্য আপনাদেরকে 2টা ফুটেজ দেখাই। না না দিব না। এই সিএনজি ড্রাইভার শুধু বলেছে আমি চাঁদা দিব না, না দেওয়ার কারণে আজকে তার সিএনজির গ্লাসটা ভেঙে ফেললো। এই বাংলাদেশকে আমরা চাইছি? এই ফুটেজগুলো বা এই ক্লিপগুলো সম্পর্কে কি বলবেন? এগুলা কি সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, নাকি আপনি যেটাকে অবৈধ চাঁদাবাজি বলছেন সেই ক্যাটাগরিতে পড়ছে? সো কেউ যদি সমঝোতার ভিত্তিতে, মানে কেউ যদি আপোষে চাঁদা না দিয়ে দেয় তাহলে তার পরিণতিতে এরকম হয়। আর যখন আপোষে টাকা দিয়ে দেয় সে নির্বিঘ্নে চলতে পারে। তাহলে আপোষে যখন সে টাকাটা দিয়ে দিচ্ছে সেটাকে আপনি সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি মিন করতেছেন। যদি তা না হয়, কেউ যদি চাঁদা না দেয়, প্রতিবাদ করে, তার সাথে তো এই আচরণটা করা হয়, এইভাবে তার গাড়ি ভাঙা হয়, এইভাবে হামলা করা হয়। সো এটাকে আপনি কি বলবেন?
ফেলবেন বা এটাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? চাঁদাবাজি দেয়ার ইজ নো আদার ডেফিনেশন। সেটাও সমঝোতার ভিত্তিতে কিংবা জোর করে, দুইটাই চাঁদাবাজি। একটা পণ্যবাহী গাড়িকে যদি 5 জায়গায় চাঁদা দিতে হয়, তাহলে সে চাঁদা টাকা সে কার থেকে আদায় করে? সে টাকা সে কার থেকে তুলে নেয়? সাধারণ জনগণ থেকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাগরিক থেকে। আপনি বিএনপি করেন, জামাত করেন, যে দলই করেন না কেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাগরিক থেকে সে টাকা আদায় করে নেওয়া হয়। কোনো ট্রাক ড্রাইভাররা সে চাঁদা টাকা দেয় না। দেখবেন এই জন্য আপনি যখন একজন কৃষক তার যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে টমেটো বিক্রি করে 20 টাকা কেজি, আর সেই টমেটো ঢাকা আসতে আসতে 80 টাকা কেজি হয়ে যায়, কারণ ওকে প্রত্যেকটা স্টেপে স্টেপে চাঁদা দিয়ে আসতে হয়। এই জন্য সে খরচের টাকাটা, ওই চাঁদা টাকাটা আলটিমেটলি আমাদের পকেট থেকেই যাচ্ছে। আর আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রকে ব্যয় দিচ্ছি, রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি। তাহলে আমরা আলাদা করে এই চাঁদাবাজদেরকে কেন প্যাট্রোনাইজ করবো? আলাদা করে কেন চাঁদা দিয়ে যাব? এরপর আসেন বন মন্ত্রণালয়ে এমন একজনকে বসিয়েছে যে বন দখলকারী। প্রথম আলোর রিপোর্টে তার বন দখলের কাণ্ড উঠে এসছে। আজকে ভিডিওর মূল উদ্দেশ্য বিএনপির ক্যাবিনেটের সমালোচনা করাটা। সেই রকম সাহস আমার কাছে নাই। দেখা যাবে এই যে আমি যে নিউজগুলোর উপর যে পত্রপত্রিকার রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরে অ্যানালাইসিস করতেছি, বিশ্লেষণ করতেছি, সে পত্রপত্রিকার কিছু হবে না। অথচ এই মন্ত্রীদের এগেইনস্টে আপনাদের সামনে ওই পত্রপত্রিকাগুলো থেকে তুলে বিশ্লেষণ করার কারণে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বাংলাদেশের ডেমোক্রেটিক্যাল এখনো ওই জায়গায় পৌঁছায় যায় নাই, বা বাংলাদেশ এতটা ডেমোক্রেটিক হয়ে যায় নাই যে বাংলাদেশের এমপি মন্ত্রীরা মানুষের বাক স্বাধীনতা এতটা বিশ্বাস করবে। সো সে সাহস আমরা করবো না। তবে ডেফিনেটলি তারেক রহমান বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে এবং তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান নিয়ে আজকে ভিডিওতে আমরা ক্রিটিসাইজ করব। এবং একজন সাধারণ নাগরিক হিসেবে একটা ডেমোক্রেটিক দেশে আমি মনে করি সেই ক্রিটিসিজম, কনস্ট্রাকটিভ এবং ফ্যাকচুয়াল ক্রিটিসিজম করার রাইট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাগরিকের আছে। আর এরপর এই ক্রিটিসিজমের পর, ফ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের পর যদি গ্রেপ্তার করা হয় তাহলে আর কিছু বলার নাই। তবে ইনশাল্লাহ আজকে ভিডিওতে সাহস করে তারেক রহমানের সেই প্ল্যান নিয়ে, যে 5টা মিড-ট্রায়াল আগামী 5 বছরের মধ্যে বিএনপি সম্ভাব্য করবে, সেই 5টা মিড-ট্রায়াল নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। শুরু করি। বিট্রায়াল নাম্বার 1, সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ না নেয়া। দেখেন, সালাউদ্দিন আহমেদ বলতেছে তারা যেহেতু সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি, সেহেতু তারা এই শপথ নেবেন না। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। অথচ গণভোটের আদেশে স্পষ্ট করে লেখা আছে, গণভোটে যদি হ্যাঁ বিজয়ী হয়, ক নাম্বার আদেশে লেখা আছে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। খ নম্বরে বলা আছে, উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন। অর্থাৎ এই আদেশ অনুসারে এখানে স্পষ্ট যে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন, অটোমেটিক্যালি বাই ডিফল্ট এই আদেশ অনুসারে তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়ে যাবেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা কোনো নির্বাচন হবে না বা আলাদা করে কোনো নির্বাচিত হওয়া লাগবে না। ইভেন ওই আদেশে স্পষ্ট করে বলা আছে সদস্যগণ একসাথে 2টা শপথ নেবে এবং 2 জায়গায় 2টা ঘোষণাপত্রে তারা স্বাক্ষর করবে। তাই সালাউদ্দিন আহমেদ যে বলতেছে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি, এটা পুরোপুরি এই ঘোষণার পরিপন্থী। আর ওনারা কি এই ঘোষণা দেখেন নাই? মানে ওনারা কি এটা বলতে চাইবেন যে ওনারা এই ঘোষণা দেখেন নাই? এই ঘোষণা তো নির্বাচনের অনেক আগে দেয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ঐক্যমত কমিশনের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে যে গণভোটের আয়োজন করা হয়েছে বা যে জুলাই সনদে ওনারা মতামত দিয়েছেন, ইভেন জুলাই সনদে ওনারা সবার আগে গিয়ে স্বাক্ষর করেছেন, সেই জুলাই সনদে এই বিষয়গুলো ওনারা দেখেন নাই। সেই জুলাই সনদের ভিত্তিতেই তো এই নির্বাচনটা হয়েছে এবং এই নির্বাচনের ঘোষণা হচ্ছে এইটা। তাহলে তারা সেই সময়টাতে কেন এটার বিরোধিতা করে নাই? মজার বিষয় হচ্ছে ক্ষমতা পাওয়ার আগে এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বা সংবিধান সংস্কারের শপথ নিয়ে সালাউদ্দিন সাহেব কি বলেছিল, এই ক্লিপটাতেই দেখেন। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। অথচ ক্ষমতা পাওয়ার পর এখন তিনি পুরো 180 ডিগ্রি পল্টি মারছেন। আবার তারেক রহমান বলেছিল আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটাকে সম্মান করতে হবে। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এখন প্রশ্ন হলো সম্মানটা কই করলেন? যে নির্বাচন অনুসারে দেশের বেশিরভাগ মানুষ ভোট দিয়ে বিএনপি কে নির্বাচিত করেছে, বিএনপি ওই ফলাফল মানতেছে। আবার ঠিক ওই একই নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষ ভোট দিয়ে হ্যাঁ কে বিজয়ী করেছে, বিএনপি কিন্তু এখন আর হ্যাঁ এর বিজয় মানতেছে না। বিএনপি এখন টোটালি বলতেছে যে গণভোট
গণভোটই অবৈধ। ক্ষমতা নির্বাচন বৈধ, কিন্তু একই নির্বাচনে যে গণভোট হয়েছে সেটা অবৈধ। এখন আসি এই গণভোটের রায় মানলে বিএনপির কি ক্ষতি। যেমন ধরেন এবারে জুলাই সনদের প্রস্তাবের মধ্যে বলা হয়েছে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে, বিএনপি একমত হয়েছে, ইভেন বিএনপির ম্যানিফেস্টো ইশতেহারেও এই বিষয়টা উঠে এসেছে। এখানে ফ্যাক্ট হচ্ছে বিএনপি যদি ওই দিন শপথ নিয়ে নিত তাহলে অনূর্ধ্ব 3 মাসের মধ্যেই বিএনপি কে এই নিয়ম বা এই আইন বাস্তবায়ন করতে হতো। এখন বিএনপি যেহেতু শপথ নেয় নাই সেহেতু এটা ডিলে করতে পারবে, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে। সো এই জন্য বিএনপি আরো নড়ে চড়ে বসছে। আরেকটা বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, সেটা হচ্ছে একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাতে ঐক্যমত হলেও বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। যেহেতু বিএনপির এটাতে আপত্তি রয়েছে সো স্পষ্টত এটা গণভোটে গিয়েছে। এখন গণভোটে বেশিরভাগ মানুষ যেহেতু হ্যাঁ ভোট দিয়েছে, মানে হ্যাঁ বিজয়ী হয়েছে, সেহেতু গণভোটের রায় অনুসারে বিএনপি এটা মানতে বাধ্য। সো বিএনপি এটা মানতে বাধ্য যে এই আইন করতে বাধ্য, যে যদি শপথ নিত এই আইন করতে বাধ্য যে একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। সো এটা তো বিএনপির জন্য অনেক বড় লাইবিলিটিতে পরিণত হচ্ছে। বিএনপি তো এটা চায় নাই। এখন ওই আইন বা ওই শপথ নিলে তো বিএনপিকে এই আইন বাস্তবায়ন করতে হবে। এই জন্য এখন বিএনপি থেকে বা বিএনপির যে টকশোজীবী থেকে শুরু করে আরো যারা আছে তারা এখন এই গণভোটকেই অবৈধ বলতেছে। সো এরকম আরো অসংখ্য ধারা আছে যেগুলো বিএনপি মানতে চায় না, কিন্তু শপথ নিলে মানতে হতো। তবে এই ধারাগুলোর মধ্যে সবচাইতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বিএনপির সবচাইতে বেশি লসের কাতারে পড়তো, সেটা হচ্ছে উচ্চ কক্ষ। প্রথমত বাংলাদেশের মতো ছোট একটা দেশে উচ্চ কক্ষের কোনো দরকারই নেই। উচ্চ কক্ষের আইডিয়াটা সর্বপ্রথম নিয়ে আসছে বিএনপি তাদের যে 31 দফা দিয়েছিল সেই 31 দফায় উচ্চ কক্ষের আলোচনা নিয়ে আসছিল। বিএনপির 31 দফায় উচ্চ কক্ষ নিয়ে বলা আছে বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষ প্রবর্তন করা হবে। বিএনপির দাবি অনুসারে যদি ওই ভিত্তিতে মানে দক্ষতা, জ্ঞান সম্পন্ন ওই ক্যাটাগরিতে যদি উচ্চ কক্ষ তৈরি করা হতো তাহলে এটা হতো গরিব মানুষের মানে দেশের টাকা একটা আমোদ ফুর্তির জায়গা, নাথিং এলস। আর কারা দক্ষতা সম্পন্ন সেটা তো বিএনপির বিবেচনায় থাকতো, মানে যারা 2/3 মেজরিটি নিয়ে যেত তাদের বিবেচনায় থাকতো। এই জন্য এবার যে সংস্কার কমিশনটা গঠিত হয়েছে সেই সংস্কার কমিশন উচ্চ কক্ষের আলোচনা বিবেচনায় রাখছে, তবে তারা উচ্চ কক্ষকে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ নির্বাচনের কথা বলেছেন। বিএনপি যেভাবে বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয় বলেছেন সেই পরামর্শে না গিয়ে এবার সংস্কার কমিশনে যারা ছিলেন তারা দিয়েছেন যে যেই যত পার্সেন্ট ভোট পাবে, অর্থাৎ ভোটের ভিত্তিতে যেই যত পার্সেন্ট ভোট পাবে তার উচ্চ কক্ষে ততটা আসন হবে। এবং ইন্টারেস্টিংলি বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে আসছে। বিএনপি নোট অফ ডিসেন্টের পরিবর্তে বিএনপির সাজেশন ছিল না, এটা নিম্ন কক্ষে যে যতটা আসন পাবে সে আসনের ভিত্তিতে করা হবে, পিআর পদ্ধতিতে করা হবে না। ইভেন বিএনপি যে ম্যানিফেস্টো দিয়েছে ওই ম্যানিফেস্টোতে বিএনপি বলেছে নিম্ন কক্ষে আসন সংখ্যার ভিত্তিতেই উচ্চ কক্ষ তৈরি হবে। যেহেতু বিএনপির এটাতে দ্বিমত ছিল, এটা সরাসরি গণভোটে গেছে। ইভেন আপনারা গণভোটের যে ব্যালটে হ্যাঁ না সিল দিয়েছেন ওই ব্যালটের 2 নাম্বার পয়েন্টে স্পষ্ট করে লেখা ছিল আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে, এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এখন ইন্টারেস্টিংলি গণভোটে যেহেতু হ্যাঁ বিজয় হয়েছে, অর্থাৎ এখন উচ্চ কক্ষ যেটা গঠিত হবে এটা পিআর পদ্ধতিতে হবে। ওই গণভোট মানলে কিন্তু বিএনপি তো সে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে চায় না, বিএনপি আসন ভিত্তিতে। এই জন্যই বিএনপি বলতেছে যে না, আমরা এই গণভোট মানি না বা আমরা এটা শপথ নেব না। উচ্চ কক্ষে বিএনপি যদি পিআর পদ্ধতি মানে বিএনপির কি ক্ষতি হবে দেখেন। বিএনপি সিট পেয়েছে 209টা, এখন আসন সংখ্যা হিসেবে যদি হিসাব করা হয় তাহলে বিএনপি উচ্চ কক্ষে সিট পাবে প্রায় 70টার মতো, বাকি দলগুলো পাবে অনলি 30টা। তার মানে উচ্চ কক্ষে বিএনপি 2/3 মেজরিটি নিশ্চিত করে ফেলতেছে। তো সংবিধান অনুসারে যখন বলা হচ্ছে যে উচ্চ কোনো আইন করতে হলে উচ্চ কক্ষেরও সম্মতি লাগবে, সেখানে বিএনপিরও কিন্তু 2/3 মেজরিটি আছে। সো যারা সরকারি দলীয় তারা কখনো দেখবেন না যে সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনোদিন না ভোট দিয়েছে, দিলে তাদের দলীয় যে নীতিমালা আছে দলীয় নীতিমালা হিসেবে সেই ওই দলের সদস্য থাকতে পারবে না, তাই না? সো যারা আছে তারা বাকিরা ওই হ্যাঁ হ্যাঁ করবে এবং উচ্চ কক্ষ থেকে আইন পাশ করাও সোজা হবে। এবার যদি পিআর পদ্ধতিতে হয় মানে ভোট সংখ্যা হিসেবে হয় তাহলে বিএনপি সিট পাবে 50টা, মানে পিআর পদ্ধতিতে গেলে বিএনপি 20টা সিট ছেড়ে দিতে হবে। এই জন্যই মূলত বিএনপি বলতেছে বিএনপি জনরায় মানবে না বা গণভোট অবৈধ, সংস্কার পরিষদের শপথ নেয় নাই। সো বিএনপি চায় সংসদে তাদের একক আধিপত্য, সংসদে কারো প্রশ্নের সম্মুখীন না হতে, কোনো আইন প্রণয়নে বাধার সম্মুখীন না হতে। কারণ বিএনপি যখন নিম্ন কক্ষে তো তাদের 2/3 মেজরিটি আছে, উচ্চ কক্ষেও যখন যারা 2/3 মেজরিটি নিয়ে চলে যাবে তখন তাদের ইচ্ছে মতো আইন করতে পারবে, ইচ্ছে মতো আইন বাদ দিতে পারবে। দেশের ভালো হোক কিংবা খারাপ হোক বিএনপির তো ভালো হবে। সো এই জন্য বিএনপি মূলত এই গণভোটটা বা এই গণভোটের রায়টা এখন মানতেছে না বা ওই পক্ষে শপথ নেয় নাই।
বিট্রায়াল নাম্বার 2, অবাস্তব বৃক্ষরোপণ ওয়াদা। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। দেখেন বিএনপি বলেছে 5 বছরে 50 কোটি গাছ লাগাবে, 5 কোটিও না। কিন্তু বাস্তবতা হলো এটা কোনো প্র্যাকটিক্যাল প্রমিসই না। বিএনপি যদি 50 কোটি গাছ লাগাতে চায় তাহলে বছরে তাকে গাছ লাগাতে হবে 10 কোটি, দিনে অন্তত 2,74,000 গাছ লাগাতে হবে। বিএনপি শপথ নিয়েছে 17 তারিখে, এখন পর্যন্ত গাছ লাগায় নাই। সো আমাদের ভিডিওটা আসতে পারে 22 তারিখে। এই 22 তারিখের মধ্যে এই টোটাল 5 দিন, 22 তারিখ থেকেও যদি বিএনপি গাছ লাগানো শুরু করে তাহলে বিএনপি কে ওই প্রথম যেদিন গাছ লাগাবে সেই দিন অন্তত পক্ষে 13,70,000 গাছ লাগাতে হবে। বাংলাদেশে বর্তমানে সরকারি বেসরকারি যত নার্সারি আছে সব নার্সারি মিলে সব নার্সারির পক্ষেও একদিনে বিএনপির জন্য 14 লাখ গাছের যোগান দেওয়া সম্ভব না। তাহলে বিএনপি একদিনে 14 লাখ গাছ কিভাবে লাগাবে? এবং ফ্যাক্ট যেটা যে একদিনে 2,70,000 গাছ, এটা কিন্তু টানা 5 বছর লাগিয়ে যেতে হবে। বিএনপি যদি একদিন গ্যাপ দেয় তাহলে পরের দিনে তাকে ডাবল পরিমাণ গাছ লাগাতে হবে, যেটা প্রায় অসম্ভব। তাহলে বিএনপি কি তাদের প্রমিস রাখার জন্য, তাদের ওয়াদা পূরণ করার জন্য বিদেশ থেকে গাছ আমদানি করবে? বাংলাদেশে যে নার্সারি গুলো আছে তারা 5 বছরে 50 কোটি তো দূরে থাক, 5 কোটি, শুধুমাত্র 5 কোটি 5 বছরে গাছ প্রোডাকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটিও বাংলাদেশের নার্সারি গুলোর কাছে নাই। আরেক জায়গায় তারেক রহমান আবার বক্তব্যে বলতেছেন 5 বছরে 25 কোটি গাছ লাগাবেন। আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। তার মানে তারেক রহমান যে বলতেছেন আই হ্যাভ এ প্ল্যান, সে প্ল্যান সম্পর্কে তারেক রহমান ক্লিয়ার না। কোথাও বলতেছেন 50 কোটি, কোথাও বলতেছেন 25 কোটি। দুইটা ক্লিপ আপনাদেরকে দেখালাম। আসলে জনাব তারেক রহমান এখানে নিজেই তার প্ল্যান সম্পর্কে ক্লিয়ার না। তিনি আসলে কত গাছ লাগাতে চান, সেটা কি 25 কোটি না 50 কোটি? বাংলাদেশের বাস্তবতা হলো তারেক রহমান যে 50 কোটি গাছের কথা বলেছেন, 50 কোটি বাদ দিলাম, পরবর্তীতে যে 25 কোটি গাছের কথা বলেছেন, 5 বছরে এই 25 কোটি গাছ লাগানো সম্ভব না। কারণ বাংলাদেশের নার্সারি গুলোর যে প্রোডাকশন ক্ষমতা, এই প্রোডাকশন ক্ষমতা দ্বিগুণ করা হলে 5 বছরে তারা 25 কোটি গাছ ডেলিভারি দিতে পারবে না। সো এরকম একটা অবাস্তব প্ল্যান না করে তারেক রহমান বিপরীতে বলতে পারতেন আমাদের যে সরকারি বনভূমি আছে সেই সরকারি বনভূমির বিশাল একটা অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। আমাদের যে সরকারি বনভূমি আছে সেই বনভূমির বিশাল বন নিধন হয়ে গেছে, চোররা কাঠ চুরি করে নিয়ে যাচ্ছে। সো তারেক রহমান বলতে পারতো আমরা যে 5 বছর ক্ষমতায় থাকবো, তারেক রহমান যে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটা এরকম হতে পারতো যে আমরা 5 বছর যে ক্ষমতায় থাকবো সেই 5 বছরে প্রতি বছর 20% করে 5 বছরের মধ্যে 100% দখল হওয়া বনায়ন আমরা উদ্ধার করব। দখল হওয়া বনের জায়গায় আমরা বনকে ফিরিয়ে দেব। আমাদের যে বনায়ন নিধন হয়ে গেছে এই 5 বছরে প্রতি বছর 20% করে গাছ লাগিয়ে 5 বছর 100% বনায়ন বা 100% বনগুলোকে সবুজায়ন করব। ওইটাই হইতো, ওই যে প্ল্যান বলছেন ওইটাই হইতো একটা প্রিসাইজ প্ল্যান। কিন্তু তারেক রহমান যে 50 কোটি গাছ বা 25 কোটি গাছের অবাস্তব কথা বললেন, এটা কোনো প্রিসাইজ প্ল্যানকে ইঙ্গিত করে না। কিন্তু সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যাল প্ল্যানের জন্য অ্যাকশনের প্রয়োজন। তারেক রহমান কি বন উদ্ধার করবেন? বন মন্ত্রণালয় যাকে বসিয়েছেন, প্রথম আলোর রিপোর্ট মতে, আমি রিপোর্ট বানাই নাই, প্রথম আলোর রিপোর্ট মতে তিনি বনের জায়গা দখলকারী। তো সমস্যা হচ্ছে প্র্যাকটিক্যাল প্ল্যানের জন্য অ্যাকশনের প্রয়োজন, কিন্তু এরকম অবাস্তব বা আনপ্র্যাকটিক্যাল প্রমিসের জন্য কিন্তু অ্যাকশনের প্রয়োজন হয় না। মানুষকে ম্যানিপুলেট করার জন্য ওই অবাস্তব প্ল্যান গুলা যথেষ্ট অন্ধভক্ত এবং মূর্খ মানুষকে ওই অবাস্তব প্ল্যান গুলা বা ওই রকম প্রমিস গুলা দিয়ে ম্যানিপুলেট করা যায়। এবং মানুষকে ম্যানিপুলেট করে যদি স্বার্থ উদ্ধার করা যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, ভোট ব্যাংকে ভোট নেওয়া যায়, তাহলে তারেক রহমান ওই পথে যাবেন না কেন? বিট্রায়াল নাম্বার 3, অবাস্তব খাল খননের ওয়াদা। আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই। 5 বছরে যদি 20,000 কিলোমিটার খাল খনন করতে হয় তাহলে প্রতিদিন বিএনপিকে খাল খনন করতে হবে প্রায় 11 কিলোমিটার। এভাবে টানা 5 বছর খাল খনন করে যেতে হবে। একদিন অফ দিলে পরের দিনই 22 কিলোমিটার খাল খনন করতে হবে। অলরেডি বিএনপি 5 দিন খাল খনন করা নাই। সো যেদিন থেকে বিএনপি শুরু করবে, ধরলাম 6 দিন থেকে বিএনপি শুরু করবে, তাহলে 6, 11, 66 কিলোমিটার খাল বিএনপিকে খনন করতে হবে। আর এটা টানা 5 বছর চালায় যেতে হবে, যেটা পুরাপুরি অবাস্তব বা পুরাপুরি একটা অসম্ভব পরিকল্পনা। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আদৌ কি এত খাল খননের প্রয়োজন রয়েছে? মানে এত নতুন খাল খননের প্রয়োজন রয়েছে? বরং বিপরীতে এই প্ল্যান করা যেত। তারেক রহমান এখানে সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স, সুন্দর একটা ডেটা সাধারণ জনগণের কাছে তুলে ধরতে পারতেন। সেই ডেটাতে তিনি তুলে ধরতে পারতেন যে বিগত বছরগুলোতে বাংলাদেশের এত একর নদী বা এত পরিমাণ নদীর জায়গা দখল হয়ে গেছে, এত পরিমাণ খাল ভরাট করে ফেলা হয়েছে, এত পরিমাণ খালের অবৈধ দখল হয়ে গেছে। তো আমরা যদি 5 বছর ক্ষমতায় আসি, আমাদেরকে যদি আপনারা ভোট দেন, তাহলে এই 5 বছরে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা প্রথম বছর এত পরিমাণ নদী, অবৈধ নদী দখল হওয়া বা ভরাট হওয়া নদীগুলোর এত শতাংশ প্রথম বছর উদ্ধার করব, এত শতাংশ দ্বিতীয় বছর উদ্ধার করব, এত শতাংশ তৃতীয় বছর, 5 বছরে আমরা টোটাল এত শতাংশ নদী উদ্ধার করব, এত শতাংশ ভরাট হওয়া খাল পুনর্খনন করব কিংবা ভরাট হওয়া দখল হওয়া খাল আমরা উদ্ধার করব।
তাহলে সেটা হতো প্রিসাইজ এবং মোর প্র্যাকটিক্যাল প্ল্যান, সেটাই হয়তো মানুষের বিশ্বাসযোগ্য বা অ্যাকশনেবল প্ল্যান। কিন্তু সেই দখল হওয়া নদী, সেই দখল হওয়া খাল উদ্ধারের কথা না বলে বা ভরাট হওয়া খাল নতুন করে খনন করার কথা না বলে তারেক রহমান 20,000 কিলোমিটার খাল খননের কথা বলতেছেন। সেটা হয়তো যে রহমানের আমলে রিলেভেন্ট ছিল, বাট বর্তমান বাস্তবতা অনুসারে এই প্ল্যান খুব একটা সদরপ্রসারী প্ল্যান না। আর আপনি নদী কিভাবে উদ্ধার করবেন? নদী একসময় আওয়ামী লীগ দখল করে নিয়ে আসেন, আর এখন সেই নদী সেই জায়গাগুলো দখল করতেছে বিএনপি নেতা কর্মীরা। সেগুলো উদ্ধার করার চাইতে মানুষকে ফেক প্রমিস দেওয়া হয়তো সহজে, এই জন্য হয়তো তিনি দিয়েছেন। বাট দেখা যাবে 5 বছর পর তিনি আদতে কত কিলোমিটার খাল খনন করতে পেরেছেন। বিট্রিয়াল নাম্বার 4, অবাস্তব ফ্যামিলি কার্ড। আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই যে 4 কোটি পরিবার বললাম, একবারে সব 4 কোটি পরিবারকে দেব? 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না, আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব। তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। এই ফ্যামিলি কার্ড তারেক রহমান যত মানুষকে দিবে বলে প্রমিস করেছে, তার অর্ধেক মানুষকে তারেক রহমান দিতে পারবে না। আর এই ফ্যামিলি কার্ডের পেছনে যেই পরিমাণ ব্যয়, সেই ব্যয় মেটাতে গেলে রাষ্ট্রীয় অন্যান্য ভর্তুকি কমিয়ে নিয়ে আসতে হবে। অন্যান্য ভর্তুকিকে তারেক রহমান কমিয়ে নিয়ে আসবেন, বা এটার ব্যয় মেটানোর জন্য এটার ব্যয় কোথা থেকে মেটাবেন সেটার কোনো সুস্পষ্ট নির্দেশনা বা পরিকল্পনা তারেক রহমান কিন্তু শেয়ার করতে পারেননি। এছাড়া বাংলাদেশ বৈদেশিক ঋণে জর্জরিত। 25-26 অর্থ বছরের সবচেয়ে বেশি ঋণ এবং মাথা পিছু ঋণ প্রায় 80,000 গিয়ে দাঁড়িয়েছে। সো এই ঋণে জর্জরিত একটা রাষ্ট্রে এই পরিমাণ মানুষকে সেই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা বা ওই পরিমাণ অ্যামাউন্ট দেয়া রাষ্ট্রের পক্ষে মোটেও প্র্যাকটিক্যাল না। রাষ্ট্রীয় ব্যয় মেটাতেও যেখানে বিএনপি সরকারকে ঋণ নিতে হবে এবং আগের যে ঋণের বোঝাগুলো আছে সেগুলো টানতে বিএনপি হিমশিম খাবে। সো এই পরিমাণে এত বিগ অ্যামাউন্ট অফ একটা টাকা বিএনপি কই থেকে ক্যারি করবে বা বিএনপি কোথা থেকে এই গ্যাপটা ফিল আপ করবে, সেরকম স্পষ্ট পরিকল্পনা কিন্তু আমাদের সামনে নাই বা বিএনপি আমাদের সামনে নিয়ে আসে নাই। সো যেই পরিমাণ মানুষকে প্রমিস করেছে সেই পরিমাণ মানুষ পাবে না। এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে অলরেডি নানা রকম ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। এরকম ফুটেজ ইমেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখতেছেন, খবরাখবর। সো আদতে মানুষ কতটা উপকারভোগী হবে সেটাও কিন্তু 5 বছর পরে গিয়ে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। 5 বছর যাওয়া লাগবে না, 1 বছর বা 2 বছরের মাথায় আপনারা সেটা দেখতে পারবেন। তবে আমার পরামর্শ বা আমার অভিমত হলো, তারেক রহমান মানুষকে ফ্যামিলি কার্ডে 2-2.5 হাজার টাকা দেওয়ার চাইতে বা এই প্রমিসের চাইতে তারেক রহমান যদি এই প্রমিস করতে পারতেন বা এই সিদ্ধান্ত নিতে পারতেন, বাংলাদেশে যে চাঁদাবাজি হয় সেটাও সড়ক জনপদ থেকে সারা দেশে যেই চাঁদাবাজি গুলো হয় সেই চাঁদাবাজি তিনি শূন্যের কাতারে নিয়ে আসবেন। শূন্য না হোক, তিনি যদি এই চাঁদাবাজি, স্পেশালি সড়কের চাঁদাবাজি এবং বাজারঘাটের চাঁদাবাজি যদি তিনি 80% থেকে 90% কমাতে পারেন, যেগুলো অবশ্যই বিএনপি মেজরিটি অংশ করে, এই চাঁদাবাজি যদি বন্ধ করতে পারতেন তাহলে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অন্তত পক্ষে 20% কমে আসতো। আর এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 20% যদি কমে আসে, সেক্ষেত্রে মানুষের মাসে 5 থেকে 6 হাজার টাকা বা কারো 10 থেকে 15 হাজার টাকার বেশি সেফ হয়ে যেত। তো এই 2,000 টাকা কাউকে দেওয়ার চাইতে 2,000 টাকা আপনি দিচ্ছেন, কিন্তু চাঁদাবাজি করে মানুষের পকেট থেকে আরো 5,000 টাকা আদায় করে নিচ্ছেন, এটাতে তো মানুষ আসলে লাভবান হচ্ছে না। সো এই 2,000 টাকা দেওয়ার চাইতে এই চাঁদাবাজি গুলো, এই সন্ত্রাসী গুলো কিংবা এই দখল যে বাণিজ্য গুলো আছে এগুলো থেকে যদি বিরত রাখা যেত, তাহলে বরঞ্চ ওটা ওই ফ্যামিলি কার্ডের চাইতে আরো বেশি এফিশিয়েন্ট হতো। বিট্রিয়াল নাম্বার 5, পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসন। হাসিনা পালিয়ে যাওয়ার পর সন্ত্রাসী আওয়ামী লীগের কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে আদালত। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খুলতে শুরু করেছে। সংসদ নির্বাচনের পরপরই বিভিন্ন জেলাতে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা শুরু হয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে বিএনপি ক্ষমতা আসার সাথে সাথেই আইনকে অমান্য করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের অফিসগুলো খুলে কিভাবে? ডক্টর ইউনূস আমলে তো এগুলো খুলতে পারে নাই, তাহলে বিএনপি কি তাদেরকে এমন কোন গ্রিন সিগন্যাল দিয়েছে যার কারণে এই সাহস পেয়েছেন? এখন তো আইনের দায়িত্ব হচ্ছে বিএনপি প্রশাসনের। বিএনপি প্রশাসনের দায়ভার কি সেটার উপর যায় না যে একটা গোষ্ঠী যারা আইনগতভাবে বাংলাদেশে পলিটিক্যাল কার্যক্রম করা নিষিদ্ধ, তারা কিভাবে অফিস খুলে বসে? বিএনপি তাদের এগেইনস্টে এখনো কোনো শক্ত অবস্থান নিচ্ছে না। যদি শক্ত অবস্থান না নেয় তাহলে আইনগতভাবে নিষিদ্ধ করে রাখার কি দরকার? তাদের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাও তুলে দেওয়া হোক। তো এই জায়গাটা আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির কোনো স্পষ্ট পজিশন আমরা দেখতে পাচ্ছি না। বিএনপির টকশোজীবীরা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে যাচ্ছে। সেগুলোই ছিল আমার আজকের ভিডিওর 5 পয়েন্ট। এই 5 পয়েন্ট 5 বছর পর যদি সত্য না হয়, মানে তারেক রহমান যদি আসলে সুপারম্যানের মতো 50 কোটি গাছ, 20,000 কিলোমিটার খাল, ফ্যামিলি কার্ডের শতভাগ বাস্তবায়ন এবং আওয়ামী লীগ যদি আবার ব্যাক করতে না পারে, আপনারা ডেফিনেটলি আমাকে 5 বছর পর মনে করাই দিন, যাতে এরকম সাহসিকতার সাথে ভিডিও আমরা সামনের দিকে ভিডিও করে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। মা, মাটি, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।